Hello everyone, welcome to another video. আজকে আমরা কথা বলবো IELTS listening এর another important type of question, multiple choice questions নিয়ে। First of all, multiple choice questions can be of two types. এটা two টাইপের হতে পারে। এটা হতে পারে selecting one option out of three possible options or selecting two options out of five possible options. আমরা এখানে যে এক্সাম্পল গুলোতে দেখতে পাচ্ছি, এখানে দেখেন 5টা অপশন দেওয়া আছে, তার মধ্যে যে কোনো দুইটা সিলেক্ট করতে বলা হয়েছে। The first question is, which 2 points does Adam make about his experiment on artificial sweeteners? Adam artificial sweetener সম্পর্কে কোন দুটি পয়েন্ট মেক করেছিল? The results were what he had predicted. সে যেটা ভেবেছিল সেটাই হয়েছিল। The experiment was simple to set up. এক্সপেরিমেন্টটা সিম্পল ছিল সেট আপ করা। A large sample of people was tested. অনেক বেশি সংখ্যক মানুষকে টেস্ট করা হয়েছিল। The subjects were unaware of what they were drinking. সাবজেক্টরা জানতো না তারা কি ড্রিঙ্ক করছিল। And lastly, the test was repeated several times for each person. প্রত্যেক মানুষের জন্য টেস্টটা অনেকবার রিপিট করা হচ্ছিল। Obviously, আপনার পাঁচটাই তো রাইট আনসার হবে না, তার মধ্যে যে কোনো দুইটা রাইট আনসার হবে। তো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ক্যান বি অফ টু টাইপস। এটা হতে পারে যে 5টা অপশন থেকে যে কোনো দুইটা অপশন সিলেক্ট করা অর 3টা অপশন থেকে যে কোনো একটা সিলেক্ট করা। এখানে কোয়েশ্চেনটা দেখেন, Adam suggests that restaurants could reduce obesity if their menus Adam সাজেস্ট করলো রেস্টুরেন্ট obesity কমাতে সাহায্য করতে পারে যদি তাদের মেনুতে offered fewer option প্রোভাইড করে, মানে কম অপশন থাকবে ফুডের জন্য। had more low calorie foods, যদি অনেক বেশি লো ক্যালোরি ওয়ালা ফুড থাকে। C were organized in a particular way, যদি একটা বিশেষ প্রক্রিয়ায় বা একটা বিশেষভাবে অর্গানাইজড থাকে। আচ্ছা, এখন আমরা দেখি যে এমসিকিউ, সেটা তো আমরা সবাই জানি এমসিকিউ কি। আমরা ছোটবেলা থেকে এমসিকিউ এর সাথে খুব বেশি ফ্যামিলিয়ার। ছোটবেলা থেকে আমাদের একাডেমিক লাইফে প্রায় প্রত্যেকটা এক্সামেই আমরা এমসিকিউ এর মুখোমুখি হয়েছে এবং এমসিকিউ কিভাবে কাজ করে সেটা আমরা খুব ভালোভাবেই জানি। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য ওয়ে উই ইউজ টু ডু এমসিকিউজ এন্ড আইএলটিএস এমসিকিউজ? আমরা যেভাবে এমসিকিউ শিখে আসছি এবং আইএলটিএস এমসিকিউ, এটার মধ্যে পার্থক্যটা কি? অবভিয়াসলি একটু আগে আমি বলেছিলাম যে আইএলটিএস এমসিকিউতে 3টা থেকে একটা অপশন সিলেক্ট করতে হয় অথবা 5টা থেকে 2টা অপশন সিলেক্ট করতে হয়। কিন্তু আমরা যে স্কুল কলেজে যে এমসিকিউ গুলো করেছিলাম, there used to be 4 options and we had to choose one. ওইখানে 4টা অপশন থাকতো এবং তার মধ্যে থেকে আমাদের একটা চুজ করতে হতো। কিন্তু আইএলটিএস এ কি হয়, 3টা থেকে একটা অথবা 5টা থেকে একটা চুজ করতে হয়। ওকে, এখন আসা যাক ডিফিকাল্টি লেভেল দিয়ে। ডিফিকাল্টি লেভেল এমসিকিউ যদি সেকশন 3 তে অ্যারাইভ করে তাহলে সেটা ডিফিকাল্টি লেভেল ম্যাক্স হবে, সর্বোচ্চ লেভেলের ডিফিকাল্টি লেভেল সেটা হবে। ইউজুয়ালি একটা কমন নোশন আছে, সবাই মনে করে যে সেকশন 3 is the most difficult part, section 4 comparatively less difficult, section 2 is moderately easy, and the section 1 is the easiest one. However, if MCQs appear in section 3, then it's a big problem because section 3 তে যদি MCQ আসে, which is usually the way it is, usually section 3 তেই MCQ আসে, তাহলে আপনার একটু বেশি অ্যালার্ট এবং কেয়ারফুল থাকতে হবে while answering those. সেকশন 2 তে যদি এমসিকিউ আসে তাহলে অপশনগুলো ছোট ছোট থাকে এবং খুবই ইজি থাকে, খুবই সহজে সেগুলো করা যায়। অবভিয়াসলি আমরা যখন কোয়েশ্চেন আনসার করব, স্যাম্পল কোয়েশ্চেন্স করব, আমরা দেখব কিভাবে এমসিকিউ গুলা করতে হয় এবং তখন আমরা অনেকটাই আইডিয়া পেয়ে যাব। ওকে, আরেকটা জিনিস যেটা বলছিলাম, সেকশন 2 অথবা 3 যে সেকশনেই এমসিকিউ আসুক না কেন, দুইটার ক্ষেত্রেই 3টা থেকে একটা অপশন চুজ করার কোয়েশ্চেন থাকতে পারে অথবা 5টা থেকে 2টা চুজ করার মতো কোয়েশ্চেন্স থাকতে পারে। এটা এমনটা না যে এটা শুধুমাত্র সেকশন 2 তেই থাকবে বা সেকশন 3 তে থাকবে, এটা যে কোনো সেকশনে থাকতে পারে। একটু পরে যখন আমরা কোয়েশ্চেন সলভ করব তখন আমরা এই বিষয়ে আরো ক্লিয়ার হয়ে যাব। ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট সেগমেন্ট। পরবর্তী যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে স্পিড রিডিং। ওয়েল, স্পিড রিডিং কি? স্পিড রিডিং হচ্ছে আমরা যে স্টেরিওটাইপিক্যাল ওয়েতে রিড করে অভ্যস্ত, আমরা ইউজুয়ালি প্রত্যেক মিনিটে 150 থেকে 200 ওয়ার্ডস রিড করতে পারি। কিন্তু আইএলটিএস রিডিং এ আপনার আরেকটু ফাস্ট রিডার হতে হবে। আপনি যদি মিনিটে 150 থেকে 200টা ওয়ার্ড পড়েন তাহলে কিন্তু সেটা আপনার জন্য এনাফ নাও হতে পারে। ফর এক্সাম্পল, এই কোয়েশ্চেনটা দেখি। Adam refers to the location and width of stairs in a train station to illustrate. Adams ট্রেন স্টেশনের সিঁড়িগুলার প্রস্থ নিয়ে কথা বললো কারণ দেখেন এখানে কোয়েশ্চেনটা কত বড়। আপনি যদি লিসেনিং এর অডিওটা শোনার সময় শুধুমাত্র কোয়েশ্চেনটা পড়েন তাহলেই আপনার অনেকটা সময় চলে যাবে, আপনি তখন আর অপশনগুলো দেখতে পারবেন না। অপশনগুলো আমরা দেখি কি আছে। অ্যাডাম কেন ট্রেন স্টেশনের সিঁড়ির প্রস্থ নিয়ে কথা বলছে, আমরা চলুন দেখে আসি। কারণ প্র্যাকটিক্যাল চেঞ্জেস দ্যাট ক্যান ইনফ্লুয়েন্স পিপলস বিহেভিয়ার, যে ধরনের বাস্তবিক পরিবর্তনের কারণে মানুষের বিহেভিয়ারও পরিবর্তন আসে। সেকেন্ড ওয়ান ইজ মেথডস অফ হেল্পিং পিপল হু হ্যাভ মোবিলিটি প্রবলেমস, সেই সব মানুষদেরকে সাহায্য করা যারা চলাফেরা করতে পারে না বা চলাফেরা করতে ঝামেলার সম্মুখীন হয়।
Option C is ways of preventing accidents by controlling crowd management, movement. Crowd movement কে কন্ট্রোল করার মাধ্যমে কিভাবে অ্যাক্সিডেন্টকে প্রিভেন্ট করা যায়। ওয়েল, সো এখানে দেখতে পাচ্ছেন কোয়েশ্চেনটা কত বড় এবং অপশনসগুলো অনেক বড় বড়। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনি যদি ফাস্ট রিডার হন তাহলে আপনার খুবই অল্প সময়ের মধ্যে এখানে কি ইনফরমেশনগুলো আইডেন্টিফাই করতে হবে। ফার্স্ট অফ অল দেখেন এখানে অ্যাডাম, রিফার, লোকেশন, উইথ, স্টেয়ার, ট্রেন স্টেশন, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখানে এই ইনফরমেশনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা তাহলে এইগুলো আন্ডারলাইন করে রাখলাম। অপশনের ক্ষেত্রে আমরা সেম জিনিসটা করব। প্র্যাকটিক্যাল চেঞ্জেস ইনফ্লুয়েন্স পিপলস বিহেভিয়ার, মেথডস হেল্পিং পিপল, মোবিলিটি প্রবলেমস, প্রিভেন্টিং অ্যাক্সিডেন্টস, কন্ট্রোলিং ক্রাউড মুভমেন্ট। আমরা এখানে কিওয়ার্ডসগুলা আন্ডারলাইন করে রাখলাম। তাহলে যখন আইএলস লিসেনিং এ আমাদের অডিওটা প্লে হবে, আমরা যদি হোল কোয়েশ্চেনটা পড়তে যাই তাহলে আমাদের সময় কুলি উঠবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই কোয়েশ্চেনটাকে আরো কনসাইজ করব। তাহলে এই কোয়েশ্চেনের কি এলিমেন্টস গুলো যদি আমরা নেই তাহলে এই কোয়েশ্চেনটা কি দাঁড়ায়। তাহলে কোয়েশ্চেনটা কনসাইজ করার পর আমাদের দাঁড়ালো অ্যাডাম রেফার লোকেশন উইথ stairs train station, practical changes influence people's behavior, methods helping people mobility problems, preventing accidents, controlling crowd movement. তাহলে দেখেন এই কোয়েশ্চেনটা কত কনসাইজ বা কত ছোট হয়ে গেল। তাহলে এক্সামের ক্ষেত্রে আপনি অবশ্যই রিরাইট করবেন না কোয়েশ্চেনটা, আপনাকে কি করতে হবে, অপশনসগুলোর থেকে কিওয়ার্ডসগুলো আন্ডারলাইন করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, যদি দেখেন কোয়েশ্চেনটাই এত বড় যে আপনি অপশন পড়ার আর টাইম পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, যদি এমনটা হয় যে কোয়েশ্চেনটাই অনেক বড় হয় এবং আপনি কোয়েশ্চেন পড়ার পরে অপশনগুলো দেখার আর টাইম পাচ্ছেন না, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র কোয়েশ্চেনটাই পড়বেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন যে আপনি শুধুমাত্র কোয়েশ্চেনটাই পড়বেন। ধরেন এই ক্ষেত্রে যদি অডিওটা প্লে হতে থাকে এবং এটা কোয়েশ্চেন থাকে, তাহলে আপনি খুব ভালোভাবে কোয়েশ্চেনটা পড়বেন এবং কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করবেন। Adam refers to the location and width of stairs in train station to illustrate. Adam's train স্টেশনের সিঁড়ির প্রস্থ নিয়ে কথা বলছে কারণ এতটুকু বুঝলে আপনার হবে। পরবর্তীতে যখন অডিওটা প্লে হবে তখন আপনার প্রসেস অফ এলিমিনেশন কাজে লাগাতে হবে। তার মানে হচ্ছে অপশনটা শুনে বাদ দিতে হবে যে কোনটা হবে না। অবভিয়াসলি তারা আপনাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবে। এখানে সবগুলো ওয়ার্ডই এমন ভাবে বলা হবে যে আপনার মনে হবে তিনটাই সঠিক আনসার, বাট অবভিয়াসলি না, একটা সঠিক আনসার হবে। তো আপনার সেক্ষেত্রে কি করতে হবে, ফার্স্টে ইনফরমেশনটা যখন দেওয়া হবে তখন এটা কি অ্যান্সার নাকি অ্যান্সার না, যদি অ্যান্সার হয় তাহলে আপনি টিক দিবেন, না হলে ক্রস দিবেন। সেকেন্ডের ক্ষেত্রে এটা যদি অ্যান্সার হয় তাহলে টিক দিবেন, না হলে ক্রস দিবেন। থার্ডটার ক্ষেত্রে যদি অ্যান্সার হয় তাহলে টিক দিবেন, না হলে ক্রস দিবেন। এইভাবে করে আপনি প্রসেস অফ এলিমিনেশনের সাহায্যে মুভ করতে থাকবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাকে অবশ্যই ডিস্ট্রাকশনের ট্র্যাপে পড়ে সঠিক অ্যান্সারগুলো, যে অ্যান্সারগুলো আপনি পারতেন সেগুলো ভুল করা যাবে না। তাহলে সেই ধরনের ডিস্ট্রাকশনস কি হতে পারে, ধরুন এইটা কোয়েশ্চেন, Adam refers to the location and width of stairs in a train station to illustrate. Adam ট্রেন স্টেশনের সিঁড়ির প্রস্থ নিয়ে কথা বলছে এটা বোঝানোর জন্য। প্র্যাকটিক্যাল চেঞ্জেস দ্যাট ক্যান ইনফ্লুয়েন্স পিপলস বিহেভিয়ার, তারা হয়তো পিপলস বিহেভিয়ার বলবে কিন্তু সেটা অন্য কনটেক্সটে বলবে, হয়তো এই কনটেক্সটে না। তাহলে বুঝতেই পারছেন এটা অ্যান্সার হবে না। Methods of helping people who have mobility problems, তারা হয়তো হেল্পিং পিপল নিয়েও বলবে, মোবিলিটি প্রবলেমস নিয়েও বলবে, কিন্তু ডিফারেন্ট কনটেক্সটে বলবে। অবভিয়াসলি সেই ক্ষেত্রেও এটা আনসার হবে না। থার্ডটা ধরে নিই যে আমরা কারেক্ট অ্যান্সার, সেই ক্ষেত্রে তারা এই অ্যান্সারটা এমনভাবে প্যারাফ্রেজ করে বলবে আপনি বুঝতেই পারবেন যে এটাই অ্যান্সার, কিন্তু তাও আপনাকে কনফিউজ করার চেষ্টা করা হবে। ওয়েজ অফ প্রিভেন্টিং অ্যাক্সিডেন্টস বাই কন্ট্রোলিং ক্রাউড মুভমেন্ট, এখানে ক্রাউড মুভমেন্ট, কন্ট্রোলিং অ্যাক্সিডেন্ট সবই বলবে, আপনি যাতে কনফিউজ হয়ে যান সেটা ওরা ট্রাই করবে, কিন্তু অবভিয়াসলি কনফিউজড হওয়া যাবে না এবং কারেক্ট অ্যান্সারটা সিলেক্ট করতে হবে। ওকে, লাস্টলি এমসিকিউ এর ভালো করার সবচেয়ে প্রো টিপ হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আপনাকে অনেক 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 বেশি প্র্যাকটিস করতে হবে। তার মানে কি এই যে আমি প্র্যাকটিস দিনে 10টা করব এবং কেন আমি ভুল করছি সেটা নোট ডাউন করব না? অবভিয়াসলি না। ধরেন আপনি একটা টেস্ট দিলেন, আপনি 40টার মধ্যে 31টা সঠিক অ্যান্সার করলেন। এই 9টা কেন ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, কোন কোন সেকশনে ভুল হচ্ছে এবং ঠিক কি কি কারণে ভুল হচ্ছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে। তার পরবর্তীতে নিশ্চয়ই আপনার 32টা কারেক্ট হবে। তারপরে আপনি দেখবেন যে সেই 8টা কেন ভুল হচ্ছে, তারপরে 33টা কারেক্ট হবে। এভাবে করতে করতে একসময় দেখবেন আপনার 38, 39টা কারেক্ট অ্যান্সার আপনি করে যাচ্ছেন ফ্রিকোয়েন্টলি। যে আপনি যতবারই টেস্ট দিচ্ছেন ততবারই আপনার 39, 38 এরকম করে কারেক্ট অ্যান্সার আসছে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি এক্সামের জন্য ফুললি প্রিপেয়ার্ড। তো চলুন এখন কিছু প্র্যাকটিস টেস্ট করা যাক। আপনাদের সুবিধার্থে আমি সেকশন 2 এবং সেকশন 3 দুইটা থেকেই এমসিকিউ সলভ করব। তাহলে চলুন শুরু করা যাক। Now listen carefully and answer questions 11 to 14. Hello, everyone. My name's Megan Baker, and I'm a recruitment consultant at AVT Recruitment Specialists. Now,
Our company specialises in positions that involve working in the agriculture and horticulture sectors. So that's fresh food production, garden and park maintenance, and so on. And these sectors do provide some very special career opportunities. For a start, they often offer opportunities for those who don't want to be stuck with a 40-hour week, but need to juggle work with other responsibilities, such as childcare. And this is very important for many of our recruits. Some people like working in a rural setting, surrounded by plants and trees instead of buildings, although we can't guarantee that. But there are certainly health benefits, especially in jobs where you're not sitting all day looking at a screen, a big plus for many people. Salaries can sometimes be good too, although there's a lot of variety here. And you may have the opportunity in some types of jobs for travel overseas, although that obviously depends on the job, and not everyone is keen to do it. Of course, working outdoors does have its challenges. It's fine in summer, but can be extremely unpleasant when it's cold and windy. You may need to be pretty fit for some jobs, though with modern technology, that's not as important as it once was. And standards of health and safety are much higher now than they used to be, so there are fewer work-related accidents. But if you like a lively city environment surrounded by lots of people, these jobs are probably not for you. They're often in pretty remote areas. And some people worry about finding a suitable place to live, but in our experience, this usually turns out fine. Now listen carefully and answer questions 11 to 14. Good morning, everyone, and welcome to Stevenson's, one of the country's major manufacturers of metal goods. Thank you for choosing us for your 2 weeks of work experience. My name is Julia Simmons. Since the beginning of this year, I've been the managing director. Stevenson's is quite an old company. Like me, the founder, Ronald Stevenson, went into the steel industry when he left school. That was in 1923. He set up this company when he finished his apprenticeship in 1926, although he actually started making plans 2 years earlier in 1924. He was a very determined young man. Stevenson's long-term plan was to manufacture components for the machine tools industry, although in fact that never came about, and for the automotive industry, that is cars and lorries. However, there was a delay of 5 years before that happened, because shortly before the company went into production, Stevenson was given the opportunity to make goods for hospitals and other players in the healthcare industry. So that's what we did for the first 5 years. Over the years, we've expanded the premises considerably. We were lucky that the site is big enough, so moving to a new location has never been necessary. However, the layout is far from ideal for modern machinery and production methods, so we intend to carry out major refurbishment at this site over the next 5 years. I'd better give you some idea of what you'll be doing during your 2 weeks with us, so you know what to expect. Most mornings, you'll have a presentation from one of the managers to learn about their department, starting this morning with research and development. And you'll all spend some time in each department, observing what's going on and talking to people, as long as you don't stop them from doing their work altogether. In the past, a teacher from your school has come in at the end of each week to find out how the group were getting on, but your school isn't able to arrange that this year. Now listen carefully and answer questions 21 to 24. Okay, Rosie, shall we try to get some ideas together for our presentation on diet and obesity? Sure. I can talk about the experiment I did to see if people can tell a difference between real sugar and artificial sweeteners. Where you gave people drinks with either sugar or artificial sweeteners, and they had to say which they thought it was. Yeah. It took me ages to decide exactly how I'd organise it, especially how I could make sure that people didn't know which drink I was giving them. It was hard to keep track of it all, especially as I had so many people doing it.
I had to make sure I kept a proper record of what each person had had. So, could most people tell the difference? Yeah, I hadn't thought that they would be able to, but most people could. Then there's that experiment I did, measuring the fat content of nuts to see if the nutritional information given on the packet was accurate. The one where you ground up the nuts and mixed them with a chemical to absorb the fat. Yes, my results were a bit problematic. The fat content for that type of nut seemed much lower than it said on the package. But I reckon the package information was right. I think I should probably have ground up the nuts more than I did. It's possible that the scales for weighing the fat weren't accurate enough too. I'd really like to try the experiment again sometime. Before you hear the rest of the discussion, you have some time to look at questions 25 to 30. Now listen and answer questions 25 to 30. So, what can we say about helping people to lose weight? There's a lot we could say about what restaurants could do to reduce obesity. I read that the items at the start of a menu and the items at the end of a menu are much more likely to be chosen than the items in the middle. So, if you put the low-calorie items at the beginning and end of the menu, people will probably go for the food with fewer calories without even realizing what they're doing. I think food manufacturers could do more to encourage healthy eating. How? Well, when manufacturers put calorie counts of a food on the label, they're sometimes really confusing, and I suspect they do it on purpose, because food that's high in calories tastes better, and so they'll sell more. Yeah, so if you look at the amount of calories in a pizza, they'll give you the calories per quarter pizza, and you think, oh, that's not too bad. But who's going to eat a quarter pizza? Exactly. I suppose another approach to this problem is to get people to exercise more. Right. England, the current guidelines offer at least 30 minutes of brisk walking 5 days a week. Now, when you ask them, about 40% of men and 30% of women say they do this. But when you objectively measure the amount of walking they do with motion sensors, you find that only 6% of men and 4% of women do the recommended amount of exercise. So you can see why obesity is growing. So, how can people be encouraged to take more exercise? Well, for example, think of the location of stairs in a train station. If people reach the stairs before they reach the escalator when they're leaving the station, they're more likely to take the stairs. And if you increase the width of the stairs, you'll get more people using them at the same time. It's an unconscious process and influenced by minor modifications in their environment. Right. And it might not be a big change, but if it happens every day, it all adds up. Yes. Actually, I'm not sure if we should be talking about exercise in our presentation. Well, we've done quite a bit of reading about it. I know, but it's going to mean we have a very wide focus. And our tutor did say that we need to focus on causes and solutions in terms of nutrition. Oh, I suppose so. And we've got plenty of information about that. Okay, well, that will be simpler. So, what shall we do now? We've still got half an hour before our next lecture. Let's think about what we're going to include and what will go where. Then we can decide what slides we need. Okay, fine. That is the end of part 3. You now have half a minute to check your answers to part 3. চলুন তাহলে দেখে নেওয়া যাক এগুলো কেন কারেক্ট অ্যান্সার হলো। শুরুতেই, according to Megan, what are the two main advantages of working in the agriculture and horticulture sectors? Well, প্রথমত এখানে বলেছে opportunities for those who don't want to be stuck with a 40-hour week but need to juggle work with some other responsibilities. তার মানে হচ্ছে এই জবটা সেই সব মানুষের জন্য সুটেবল যারা কিনা একটা জবে 40 ঘন্টার জন্য স্টাক হয়ে যেতে না চায়, যারা এটার পাশাপাশি আরো কিছু দায়িত্ব নিতে আগ্রহী। তার মানে এটা কি হবে? The flexible working opportunities. তার পরবর্তীতে বলেছে দেখেন, but there are certainly health benefits, especially in jobs where you're not sitting all day looking at screen. এটা তাদের জন্য মানানসই জব
যারা হচ্ছে হেলথ বেনিফিটস চায় এবং 24 ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবে এমন কোনো জব চায় না, তাহলে অবভিয়াসলি দ্য অ্যাক্টিভ লাইফস্টাইল এটাও আরেকটা অ্যান্সার হবে। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেনটা, which two of the following are likely to be disadvantages for people working outdoors? কোন দুটো জিনিস যারা বাইরে কাজ করে তাদের জন্য ডিসঅ্যাডভান্টেজেস হতে পারে? অডিও স্ক্রিপ্টে বলেছে বাট ক্যান বি এক্সট্রিমলি আনপ্লেজেন্ট when it's cold and windy. যখন সেটা অনেক বেশি কোল্ড এবং অনেক বেশি উইন্ডি থাকে তখন ওয়েদারটা অনেক বেশি আনপ্লেজেন্ট হতে পারে। তার মানে কি, এটা ডিফিকাল্ট ওয়েদার কন্ডিশন অ্যাট টাইমস। এবং আরেকটা কি বলেছে, বাট ইফ ইউ লাইক lively city environment surrounded by lots of people, these jobs are probably not for you. They're often in pretty remote areas. তার মানে তুমি যদি এরকম কোনো মানুষ হও যে শহরে থাকতে অভ্যস্ত এবং শহরের কোলাহলের সাথে অভ্যস্ত, যে নির্জনতা পছন্দ করে না, তাহলে এই জবটি তোমার জন্য না। তার মানে কি, আরেকটা ডিসঅ্যাডভান্টেজ কি, বিং ইন এ ভেরি কোয়াইট লোকেশন। আচ্ছা, চলুন আসা যাক এটাতে। এটাতে দেখেন এই তিনটাই কিন্তু অডিও স্ক্রিপ্টে বলেছে। 1923 বলেছে, 1924 বলেছে, 1926 ও বলেছে। তাহলে 1926 কেন? অ্যান্সারটা হলো, দেখেন প্রথমত বলেছে রোনাল্ড স্টিভেনসন went into the steel industry when he left school. That was in 1923. রোনাল্ড স্টিভেনসন স্টিল ইন্ডাস্ট্রিতে সেই সময় প্রবেশ করেছে যখন সে স্কুল ছেড়ে দিয়েছিল, সেটা হচ্ছে 1923 সালে ছিল। সে কিন্তু 1923 সালে স্টিভেনসন ফাউন্ড করেনি, সে স্কুল ছেড়ে দিয়েছিল 1923 সালে এবং স্টিল ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিল 1923 সালে। তারপরে বলেছে দেখেন, he set up this company when he finished his apprenticeship in 1926. সে 1926 সালে সে যখন তার শিক্ষানবিশের সময়টা শেষ করলো তখন সে এই কোম্পানিটা প্রতিষ্ঠা করলো। তার মানে 1926 হচ্ছে কারেক্ট আনসার। Although he actually started making plans 2 years earlier in 1924. কিন্তু সে এটা প্রতিষ্ঠা করার জন্য 2 বছর আগে থেকেই প্ল্যান করছিল 1924 সাল থেকে। আচ্ছা, যদি সেকেন্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে আসা যায়, Stephenson's long-term plan was to manufacture components for the machine tools industry, although in fact that never came about, and for the automotive industry, that is cars and lorries. তার মানে স্টিভেনসনের প্ল্যান ছিল যে তারা মেশিন টুলস ইন্ডাস্ট্রির জন্য এবং অটোমোটিভ ইন্ডাস্ট্রির জন্য টুলস বানাবে, কিন্তু সেটা কখনোই হয়ে ওঠেনি। Stevenson was given the opportunity to make goods for hospitals and other players in the healthcare industry. So that's what we did for the first 5 years. স্টিভেনসনকে একটা সুযোগ দেওয়া হয়েছিল যে হসপিটালের জন্য এবং আদার হেলথকেয়ার ইন্ডাস্ট্রির জন্য পণ্য তৈরি করার জন্য। তো শুরুতে 5 বছর আমরা সেটাই করেছিলাম। তার মানে কি, অরিজিনালি স্টিভেনসনস ম্যানুফ্যাকচার গুডস ফর দ্য হেলথকেয়ার ইন্ডাস্ট্রি। What does the speaker say about the company premises? কোম্পানি প্রেমিস সম্পর্কে বা কোম্পানি প্রাঙ্গণ সম্পর্কে স্পিকার কি বলে? আচ্ছা, এখানে অডিও স্ক্রিপ্টে বলা আছে, মুভিং টু আ নিউ লোকেশন হ্যাজ নেভার বিন নেসেসারি। নতুন কোনো লোকেশনে মুভ করা আমাদের জন্য কখনোই একটা প্রায়োরিটি ছিল না। তার মানে কি হবে, দ্য কোম্পানি হ্যাজ নো প্ল্যানস টু মুভ। দ্য লাস্ট ওয়ান, দ্য প্রোগ্রাম ফর দ্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্রুপ ইনক্লুডস টাইম টু ডু রিসার্চ। এটা হবে না। এখানে বলেছে, শুরুতেই বলেছে মোস্ট মর্নিংস ইউল হ্যাভ এ প্রেজেন্টেশন ফ্রম ওয়ান অফ দ্য ম্যানেজার্স। প্রত্যেক সকালে আপনি ওয়ান অফ দ্য ম্যানেজার্স থেকে একটা প্রেজেন্টেশন পাবেন। তার মানে কি, টক্স বাই স্টাফ বলেছে এখানে, ঠিক আছে। টু লার্ন অ্যাবাউট দ্য ডিপার্টমেন্ট স্টার্টিং দিস মর্নিং উইথ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। সেটা কি, এই স্টাফরা টক দিবে একটা সকালে, সেটা কি, রিসার্চ এবং ডেভেলপমেন্টের নিয়ে কথা বলার জন্য। তার মানে এটা কিন্তু দ্য প্রোগ্রাম অফ দ্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্রুপ কিন্তু এটা ইনক্লুড করে না। তারপরে বলেছে, ইন দ্য পাস্ট আ টিচার ফ্রম ইউর স্কুল হ্যাজ কাম in at the end of the week to find out how the group were getting on, but your school isn't able to arrange that this year. গত বছরগুলোতে তোমাদের স্কুল একজন করে টিচার পাঠাতো স্টুডেন্টরা কেমন করছে সেটা দেখার জন্য, কিন্তু এবছর সেটা ম্যানেজ করা যায়নি। তার মানে কি, এটাও আনসার হবে না, এটাও আনসার হবে না। যদিও এখানে রিসার্চের কথা বলেছে, টিচারের কথা বলেছে, কিন্তু অ্যান্সারটা কি হবে, টক্স বাই স্টাফ। কেন হবে, কারণ প্রত্যেকটা মর্নিংয়ে বা প্রত্যেক সকালবেলা একজন ম্যানেজার একটা প্রেজেন্টেশন দেয়। ম্যানেজার প্রেজেন্টেশন দেওয়া মানে কি, টক বাই স্টাফ। আচ্ছা, আমরা এখন নেক্সটটাতে মুভ অন করি। আচ্ছা, which 2 points does Adam make about his experiment on artificial sweeteners? আর্টিফিশিয়াল সুইটনেস সম্পর্কে অ্যাডাম কোন দুটা পয়েন্ট মেক করেছিল? শুরুতেই বলেছে, পিপল ডিডন্ট নো which drink I was giving them. মানুষ জানতো না যে কোন ড্রিঙ্ক আমরা তাদেরকে দিচ্ছিলাম। তার মানে দ্য সাবজেক্টস ওয়্যার আনঅ্যাওয়্যার অফ হোয়াট দে ওয়ার ড্রিঙ্কিং। সাবজেক্টরা জানতো না যে কি ড্রিঙ্ক তারা নিচ্ছিল। তার মানে এটা হবে একটা অ্যান্সার। আর আরেকটা কি, আরেকটা বলছে, আই হ্যাভ সো মেনি পিপল ডুইং ইট। আমার গ্রুপে অনেক মানুষ ছিল যারা এটা করছিল। তার মানে কি, লার্জ স্যাম্পল অফ পিপল ওয়াজ টেস্টেড। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল।
আচ্ছা, সেকেন্ডটা বলেছে দেখেন, which two problems did Rosie have when measuring the fat content of nuts? নাটের ফ্যাট কন্টেন্ট মেজার করার সময় রোজি কোন দুটো সমস্যার সম্মুখীন হয়েছিল? আচ্ছা, অডিও স্ক্রিপ্টে বলেছে, I should probably have ground up the nuts more than I did. আমার যতটুকু গ্রাউন্ড করার কথা ছিল ততটুকু আমি করিনি, তার চেয়ে বেশি করা উচিত ছিল। তার মানে কি, she did not grind the nuts finely enough. সে নাটগুলাকে ফাইনলি গ্রাইন্ড করেনি। এবং পরেরটা কি বলেছে? It's possible that the scales weighing the fat weren't accurate enough. এটা পসিবল ছিল যে স্কেলগুলো ইউজ করে ফ্যাট কন্টেন্টটা মাপা হচ্ছিল সেগুলো হয়তো অ্যাকুরেট ছিল না। তার মানে এটা কি হবে? The weighing scales may have been unsuitable. আচ্ছা, পরবর্তীতে আসা যাক। Adam suggests that restaurant could reduce obesity if their menus. Adam সাজেস্ট করে রেস্টুরেন্টরা চাইলে তাদের মেনুর মাধ্যমে ওবেসিটি বা মোটাত্বের হার কমাতে পারে। কিভাবে? আচ্ছা, অডিও স্ক্রিপ্টে বলা আছে, if you put the low calorie items at the beginning and end of the menu, people will probably go for the food with lower calories. যদি তুমি তোমার মেনু শুরুতে এবং শেষের দিকে লো ক্যালোরি সম্পন্ন বা সমৃদ্ধ ফুডগুলো রাখো, তাহলে হয়তো মানুষ সেগুলোর প্রতি বেশি ঝুঁকবে বা সেগুলোই বেশি কিনবে। তার মানে কি, সেই মেনুগুলো একটা পার্টিকুলার ওয়েতে অর্গানাইজড যদি থাকে, অর্গানাইজড ইন আ পার্টিকুলার ওয়ে, ঠিক আছে? ফিউয়ার অপশনসও বলেছে, মানে মানুষ এখানে ফিউয়ারটা বলছে দেখেন, people will probably go for the food with fewer calories. মানে people fewer ক্যালোরি সম্পন্ন ফুডের প্রতি অ্যাট্রাক্টেড হবে। ওই অর্থে এখানে ফিউয়ার ইউজ করেছে। এখানে কিন্তু অফার্ড ফিউয়ার অপশনস এটা বলেনি। আর লো ক্যালোরি ফুডকে একটা পার্টিকুলার ওয়েতে অর্গানাইজ করতে বলেছে। এখানে লো ক্যালোরি ফুড হ্যাড মোর লো ক্যালোরি ফুড এটা বলেনি যে বেশি লো ক্যালোরি ফুড থাকতে হবে বা এই টাইপের কিছু। ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। আচ্ছা, দ্য স্টুডেন্টস এগ্রি দ্যাট ফুড ম্যানুফ্যাকচারার্স ডেলিবারেটলি, স্টুডেন্ট দুইজন এগ্রি করলো যে খাদ্য প্রস্তুতকারী কোম্পানিগুলো ইচ্ছা করে ড্যাশ করে, কি করে? আচ্ছা, এখানে বলেছে, when manufacturers put calorie counts of a food on the label, they're sometimes really confusing and I suspect that they do it on purpose. If you look at the amount of calories in a pizza, they'll give you the calories per quarter pizza and you think, oh, that's not too bad, but who's going to eat a quarter pizza? তারা কি করে, যখন একটা ফুডের মধ্যে লেবেল দেয় তারা দেখা যায় যে ওই ফুডের একটা পোর্শনের জন্য ক্যালোরি কাউন্টটা দেয়, ওই এক্সাক্ট ফুডের টোটাল অ্যামাউন্টে কতটা ক্যালোরি আছে সেটা দেয় না। তার মানে কি, মেক ক্যালোরি কাউন্টস হার্ড টু আন্ডারস্ট্যান্ড, মানে ইচ্ছা করে কনফিউজিং করে তারা সেটা। হোয়াট ডাজ রোজি সে অ্যাবাউট লেবেলস অফ এক্সারসাইজ ইন ইংল্যান্ড? আচ্ছা, অডিও স্ক্রিপ্টে বলা আছে, ইন ইংল্যান্ড দ্য কারেন্ট গাইডলাইন্স আর ফর অ্যাট লিস্ট 30 minutes of brisk walking 5 days a week. Now, when you ask them, about 40% of men and 30% of women say they do this, but when you objectively measure the amount of walking they do with motion sensors, you find that only 6% of men and 4% of women do the recommended amount of exercise. মানে 30% মহিলারা এবং 40% পুরুষেরা দাবি করে যে তারা রেকমেন্ডেড অ্যামাউন্ট অফ ব্রিস্ক ওয়াকিংটা করে, কিন্তু যখনই মোশন ট্র্যাকিং সেন্সর দিয়ে সেটা মেজার করা হয় তখন দেখা যায় যে 6% মেন এবং 4% উইমেনরা অ্যাকচুয়ালি এটা করে। তার মানে কি, তারা ভাবে যে তারা যতটা না করছে তার চেয়ে বেশি তারা ভাবে তারা করছে। তার মানে কি, দে ওভার এস্টিমেট হাউ মাচ দে ডু ইট। ঠিক আছে, এটা তাহলে অ্যান্সার হবে। আচ্ছা, পরবর্তীতে আসা যাক। Adam refers to the location and width of stairs in a train station to illustrate. Adam ট্রেন স্টেশনের সিঁড়ির প্রস্থ নিয়ে কথা বললো কি বোঝাতে? আচ্ছা, অডিও স্ক্রিপ্টে বলা আছে, if people reach the stairs before they reach the escalator, when they're leaving the station, they're more likely to take the stairs. যদি পিপলরা বা যদি মানুষেরা এসকেলেটরকে অ্যাক্সেস করার আগে সিঁড়িকে অ্যাক্সেস করতে পারে তাহলে তারা কি করবে, সিঁড়িটাই নিবে, তারা এসকেলেটর নিবে না। And if you increase the width of the stairs, you'll get more people using them at the same time, influenced by a minor modification in the environment. মানে কি, এই ছোট্ট একটা চেঞ্জ যদি আমরা করি, আমরা যদি width of the stairs একটু বাড়িয়ে দেই তাহলে বেশি মানুষ এটা অ্যাক্সেস করতে পারবে, এবং এই সিঁড়িটা যদি এসকেলেটর আগে দেওয়া হয় তাহলে মানুষ এসকেলেটর যাওয়ার পরিবর্তে সিঁড়িটা ইউজ করবে। তার মানে কি, বিহেভিয়ারাল চেঞ্জের কথা বলা হয়েছে এখানে, প্র্যাকটিক্যাল চেঞ্জেস দ্যাট ক্যান ইনফ্লুয়েন্স পিপলস বিহেভিয়ার, যে প্র্যাকটিক্যালি কি চেঞ্জ করলে পিপলের বিহেভিয়ারটা চেঞ্জ হতে পারে। পরবর্তীতে আসা যাক, হোয়াট ডু দ্য স্টুডেন্টস এগ্রি অ্যাবাউট ইনক্লুডিং রেফারেন্স টু এক্সারসাইজ ইন দ্য প্রেজেন্টেশন? দুজন স্টুডেন্ট কি বিষয়ে এগ্রি করলো যে তারা তাদের প্রেজেন্টেশনে এক্সারসাইজটা রাখবে কি রাখবে না? অডিও স্ক্রিপ্টে বলেছে,
I'm not sure if we should be talking about exercise in our presentation. যে তারা শিওর না যে এক্সারসাইজ নিয়ে প্রেজেন্টেশনে কথা বলবে কিনা। তার মানে কি they should probably leave it. এখানে কিওয়ার্ডটা হচ্ছে probably. তারা শিওর না, they're not sure. ঠিক আছে? I'm not sure if we should be talking about exercise in our presentation. যেহেতু তারা শিওর না, they should probably leave it out. তারা probably সেটা ছেড়ে দিবে। নাও ছাড়তে পারে, probably আছে আর সেখানে অডিও স্ক্রিপ্টে বলা আছে I'm not sure. লাস্টেরটা দেখি, what are the students going to do next for the presentation? প্রেজেন্টেশনের জন্য পরবর্তীতে স্টুডেন্টরা কি করবে? অডিও স্ক্রিপ্টে বলা আছে let's think about what we are going to include and what will go where. চলো আমরা চিন্তা করে দেখি যে কি আর ইনক্লুড করা যায় এবং কোন জিনিসটা কোন জায়গায় যাবে। তার মানে কি এটা অর্গানাইজেশন এবং কন্টেন্ট নিয়ে বলছে। যদিও অডিও স্ক্রিপ্টে স্লাইডস মেনশন করেছে কিন্তু এটা আনসার হবে না। এখানে অডিও স্ক্রিপ্টে বলেছে let's think about what we are going to include and what will go where. তার মানে কি কোন জিনিসটা আমরা ইনক্লুড করব, তার মানে কন্টেন্ট, and what will go where, তার মানে অর্গানাইজেশন। That is the end of our today's video. I'll see you guys in the next one.